কোটা পুনর্বহাল এবং ছাত্র গণহত্যা, এই দুইটা কাজ বাকি আছে। এই দুইটা কাজ করার পর শেখ হাসিনার মতো তারেক রহমানের পতন হবে। কেন্দ্রভিত্তিক ফলাফল বন্ধ করে আসন ভিত্তিক ফলাফল দেওয়া শুরু করলো, এবং সেই ফলাফলে আমরা দেখলাম মিডিয়াগুলো এক ধরনের প্রচারণা চালাচ্ছে, নির্বাচন কমিশন আরেক ধরনের কথা বলছে। ঠিক সেই ইঞ্জিনিয়ারিংটা এবার তারেক রহমান করলেন। কয়েকজন ডিসিকে কিনলেন, ডিজিএফআই কে হাত করলেন, বিচারকদের হাত করলেন, হাইকোর্ট নিয়ন্ত্রণে নিলেন, মিডিয়া নিয়ন্ত্রণে নিলেন। সবচেয়ে বড় যে কাজটা করলেন সেটা হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণে নিলেন। একটি সুশৃঙ্খল বাহিনীর শৃঙ্খলা নষ্ট করার মতো অপকর্মটি শেখ হাসিনার আমলে হয়েছে, আর এবার হলো তারেক রহমানের আমলে। হাসিনার পথে তারেক রহমান কতটুকু আগালেন? আমরা এ পর্যন্ত 10টি ধাপ দেখলাম যে তারেক রহমান হাসিনার পথে এগিয়ে গেছেন। সেই ধাপগুলো এখন আমরা একটা একটা করে আলোচনা করব। বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম হয়েছে শেখ হাসিনার আমলে। তিনি 3 টার্ম ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে এই পরিমাণ নির্যাতন নিষ্পেষণ করেছেন, যার ফলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে তার মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ঠিক মামা বাড়িতে আসলেও মামা আছে কিনা বা নানা আছে কিনা, আদৌ সেটা মামা বাড়ির মতো মজার কিছু কিনা সেটা আমরা জানি না, কারণ হাসিনার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সে ধরনের কোনো আভাস বা কথা পাইনি যে তিনি খুব আরামে আছেন, মামা বাড়িতেই আছেন। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, দিল্লিতে তার মামুর বাড়ি, এটা বলে থাকেন, মূলে আছে কত কোটি। আর আমাদের যারা মৌলবাদী বলে ওই ঠাকুর গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। সেটি আক্ষরিক অর্থে না হলেও কোনো না কোনো ইঙ্গিত নিশ্চয়ই আছে। আমরা সেই ইতিহাসের দিকে আজকে যাব না। তো যে কারণে মানুষ তাকে মামু বাড়িতে ফেরত পাঠালো, সে হাসিনাকে, তো সেই রকম 10টি কাজ ইতোমধ্যে তারেক রহমান করে ফেলেছেন। যদিও আমরা প্রথম দিকে আশাবাদী হয়েছিলাম তারেক রহমান তার পিতা এবং তার বর্ণাঢ্য রাজনীতিবিদ তার মায়ের পদাঙ্ক অনুসরণ করবেন। তিনি ইসলামী রাজনৈতিক দল, ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দল, বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। দলগুলোর সঙ্গে সম্পর্ক থেকে এই বহুদলীয় গণতন্ত্রের পুনর্যাত্রা তিনি শুরু করবেন। কিন্তু আমরা দেখলাম সেই যাত্রার বদলে তিনি হাঁটছেন শেখ হাসিনার পথে। প্রথমত, শেখ হাসিনার পথের উদাহরণ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। শেখ হাসিনা কখনো সুষ্ঠু নির্বাচন করেন নাই। ইলেকশনকে নানাভাবে ম্যানিপুলেট তিনি করেছেন। ডামি ভোট করেছেন, কুত্তা মার্কা ভোট করেছেন, যেখানে কোনো ভোট পড়ে নাই। এই নির্বাচনের সময় অলমোস্ট 151 বেশি আসনে একলাই বিনা প্রতিদ্বন্দ্বে জয়ী হয়ে গেছেন। অর্থাৎ ক্ষমতার ক্ষেত্রে তিনি এক বিন্দু অনিশ্চয়তা রাখেননি। নিশ্চিত হয়ে তিনি নির্বাচন দিয়েছেন এবং তিনি ক্ষমতায় এসেছেন। তারেক রহমান বাংলাদেশে আসার আগে এবং এসে সেই বিষয়টা নিশ্চিত করে তারপরে নির্বাচনের নৌকায় উঠেছেন, এবং তিনি সবাইকে বলেও বেরিয়েছেন তার একটি প্ল্যান আছে, এবং সেই প্ল্যানটি হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্ল্যান নাম্বার 1। এবং এত সুন্দরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটা আমরা দেখেছি 2008 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুব সুন্দর ভোট হয়েছে, কিন্তু রেজাল্ট গরমিল হয়েছে। মানে রেজাল্টের এমন ভাবে রেজাল্ট হয়েছে যে মানুষ যা ভেবেছে তার কোনো দিকেই যায়নি। আগে যারা ক্ষমতায় এসেছে তারা একেবারে ধরাশায়ী। তখন বিএনপি ধরাশায়ী হয়েছিল, এই তারেক রহমানের মা ধরাশায়ী হয়েছিলেন। এমন ভাবে ধরাশায়ী হয়েছিলেন যে মানে আর মুখ তুলে কথা বলার মতো অবস্থা ছিল না। শেখ হাসিনা ওভারহেলমিং জয় পেয়েছিলেন খুব সুন্দর একটি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ঠিক সেই ইঞ্জিনিয়ারিংটা এবার তারেক রহমান করলেন। কয়েকজন ডিসিকে কিনলেন, ডিজিএফআই কে হাত করলেন, বিচারকদের হাত করলেন, হাইকোর্ট নিয়ন্ত্রণে নিলেন, মিডিয়া নিয়ন্ত্রণে নিলেন। সবচেয়ে বড় যে কাজটা করলেন সেটা হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণে নিলেন। কারণ আমরা দেখলাম যখন কেন্দ্র টু কেন্দ্র ফলাফল ঘোষণা হচ্ছে, তখন সব কেন্দ্রেই অলমোস্ট জামাত এগিয়ে আছে, অথবা যেখানেও পিছিয়ে আছে অল্প ভোটের ব্যবধানে পিছিয়ে আছে,
কিন্তু হঠাৎ করে সেই কেন্দ্রভিত্তিক ফলাফল বন্ধ করে আসন ভিত্তিক ফলাফল দেওয়া শুরু করলো, এবং সেই ফলাফলে আমরা দেখলাম মিডিয়াগুলো এক ধরনের প্রচারণা চালাচ্ছে, নির্বাচন কমিশন আরেক ধরনের কথা বলছে। শেষমেশ মানে মিডিয়াগুলোর অপপ্রচারের উপর নাখোশ হয়ে, বিব্রত হয়ে নির্বাচন কমিশন রাতের বেলা গভীর রাতে ঘোষণা দিতে বাধ্য হলেন যে মিডিয়াগুলো যা বলছে সেটি তাদের ফলাফল নয়, তাদের কথা নয়, সেটি নির্বাচনের ফলাফল, সঠিক ফলাফল নয়। এরপরও মিডিয়াগুলো তাদের প্রচারণা চালিয়ে গেছে, অর্থাৎ মানুষকে, প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী বা বিচারকদেরকে, অর্থাৎ পুরো মানে একটা সিস্টেমকে তারা কলাপস করে দিলেন এই মিথ্যা সংবাদের মাধ্যমে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, সবাই চুপচাপ হয়ে যাও, সবাই ঠান্ডা হয়ে যাও, তা না হলে তোমাদের খবর আছে। এটা করেছেন মিডিয়া কুয়ের মাধ্যমে। নির্বাচন কমিশন থেকে তখনও 20টি কেন্দ্রের ফলাফল বাকি, ঢাকা 6 আসনের। সেই সময় বাংলা ভিশন ইশরাককে, অর্থাৎ তার মালিকের হয়ে জয়ী ঘোষণা করে দিয়েছে। এরকম আরো অনেকগুলো আসন হয়েছে যেখানে ফলাফল ঘোষণার আগেই তারা জয়ী ঘোষণা করে দিয়েছেন, মেন্টালি একটা চাপের মুখে ফেলে ফলাফলকে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এরপর আমরা দেখলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় উদাহরণ, ফলাফল গিয়ে মানে যে শীটটা দেওয়া হয়েছে সেখানে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেই, প্রিজাইডিং অফিসাররা পুনর্বার কোন রকম ঘষা মাজা করে, ওভার রাইটিং করে বিএনপিকে ভোট বাড়িয়ে দিয়ে, অর্থাৎ যেখানে ব্যবধানটা কম ছিল সেখানে প্রত্যেকটা কেন্দ্রে 1-2 হাজার বা 500 ভোট বাড়িয়ে দিয়ে মোটামুটি একটা ব্যবধান তৈরি করে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো এই যে কাজটা করলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই কাজটি আমরা 2008 সালে শেখ হাসিনা এবং ফখরুদ্দিন বাহিনীর মাধ্যমে হতে দেখেছি। এবার আমরা দেখলাম এটি ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুজনের যৌথভাবে এরকম একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং জাতিকে উপহার দিলেন। এরপরে আমরা দেখলাম এটা এক ধাপ, প্রথম ধাপ এটি। দ্বিতীয় ধাপে আমরা দেখলাম যেটি আমরা আসলে নির্বাচনের আগেই দেখেছি, সেটি হচ্ছে যে প্রচুর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। 10 টাকায় চাল খাওয়ানোর মতো মিথ্যা প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছেন, যেমন 10 টাকায় চাল খাওয়াবেন, আর তারেক রহমান দিলেন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি। বললেন তিনি 50 কোটি গাছ লাগাবেন, 20,000 কিলোমিটার নদী খনন করবেন, তারপরে নীলফামারীতে গিয়ে যেখানে অলরেডি মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ দিবেন, কুমিল্লায় গিয়ে বললেন ইপিজেড দিবেন যেখানে অলরেডি ইপিজেড 20 বছর আগে থেকে আছে, যশোরে গিয়ে বললেন বন্ধ চিনিকল খুলে দিবেন, ফরিদপুরে গিয়ে বললেন সয়াবিন চাষ করবেন, সেখানে হয় আসলে ভুট্টা চাষ আর পাট চাষ, পেঁয়াজ চাষ, মানে সয়াবিন চাষ হয় না। অর্থাৎ এই কথাগুলো বলার এতগুলো মিস্টেক হওয়ার পেছনের কারণটা হচ্ছে তিনি মূলত কোন রকম একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিছু একটা বলে মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছেন, এবং এই কনভিন্স করাটার ইঞ্জিনিয়ারিংটার কথা তিনি নিজেও আবার খালিদ মহিউদ্দিনের প্রশ্নে স্বীকারও করেছেন যে মানুষকে কনভিন্স করাটা যদি ইঞ্জিনিয়ারিং হয় আমি সেটা করেছি, অস্বীকার করেননি। এই যে মিথ্যা কথাগুলো, মিথ্যা প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন, এর জন্য তার কোনো হোমওয়ার্ক করা লাগে না, অর্থাৎ মানুষকে কি দিবেন, বাংলাদেশের জন্য তিনি কি করবেন, এই ধরনের কোনো প্ল্যান তার আসলে ছিল না। তার একটা প্ল্যান ছিল এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিভাবে ক্ষমতায় আসবেন, ক্ষমতা কুক্ষিগত করবেন। এরপর দ্বিতীয় লাইনটি আমরা দেখলাম, এটা হলো তার দ্বিতীয় ধাপ, মিথ্যা প্রতিশ্রুতি। তৃতীয় ধাপ হচ্ছে ইলেকশনের পর যে ঘটনাগুলো আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার পরে ঘটেছিল, যেমন 3 সন্তানের, আওয়ামী লীগের আমলে বিএনপির এক নারী কর্মীকে, 4 সন্তানের জননী নোয়াখালীতে এরকম একজনকে ধর্ষণ করে আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা। ঠিক একই ঘটনা ঘটেছে এইবার বিএনপির গুন্ডাপান্ডারা বা যুবদলের গুন্ডাপান্ডারা, অর্থাৎ বিএনপি পন্থীদের গুন্ডাপান্ডা, পোষা গুন্ডাপান্ডারা, সমর্থকরা ধর্ষণ করেছে 3 সন্তানের জননীকে, এবং সেটি আবার ঠিক আওয়ামী কায়দায় অস্বীকার করে পাল্টা মামলা করে মাপ চাইতে বলে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে কোর্ট অনুমতি দিয়েছে যে হ্যাঁ, যারা জড়িত ছিল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হোক। মামলা পর্যন্ত নেয়নি। এটা কোন দেশের সংস্কৃতি যেখানে একজন অপরাধী যে কোনো কারণেই মামলা করতে পারে, মামলা সত্য হোক মিথ্যা হোক সেটি তো কোর্টের বিচারের বিষয়, তার আগেই তারা বিচার করে ফেলছে যে মামলা নেওয়াই যাবে না। এরকম মানে নগ্ন বিচারিক বিভাগে বা আইন বিভাগের উপর এই ধরনের আইন আদালতের উপর এই ধরনের নগ্ন হস্তক্ষেপ আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, এখন দেখতে শুরু করেছি তারেকের আমলে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে ভিন্ন দলের প্রার্থীদের উপর হামলা, প্রার্থীদের লোকদের উপর, সমর্থকদের উপর হামলা। সারা বাংলাদেশে অন্তত 50 থেকে 60টি জায়গায় যারা অন্যদেরকে মানে দাড়িপাল্লা কিংবা স্বতন্ত্র
মানে বিএনপিরও লোক কিন্তু স্বতন্ত্র পদে প্রার্থী ছিল, তার লোকদের উপর হামলা করেছে বিএনপি, এবং সেখানে 4 জনের মতো মানুষকে হত্যাও করেছে তারা। এই যে বিশাল মানে নির্বাচনের পর যে সহিংসতা, সেটি আওয়ামী লীগের আমলে একেবারেই কমন একটা ব্যাপার ছিল। ঠিক সেই ব্যাপারটি আমরা দেখলাম তারেকের আমলে, তারেকের মাধ্যমে এটা হলো। অনেকে বলবে যে তখন তো প্রশাসন ইউনূসের ছিল। আসলে ইউনূসের প্রশাসন অনেক আগে থেকেই হাল ছেড়ে দিয়েছে এবং দায়িত্বভার তারেকের হাতে দিয়েছে। আমরা দেখেছি এনএসআই প্রধান, অমুক প্রধান, তমুক প্রধান তারেকের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে আসলে তার হাতে চাবিটা তুলে দিয়েছেন। যেমন আমরা হাদির আন্দোলনে হাদি হত্যার বিচার চেয়েছিল যারা, তাদের উপর প্রশাসনের যে ধরনের হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ দেখেছি, বল প্রয়োগ দেখেছি, সেটি আসলে ইউনূস সরকার কখনোই করার কথা নয়, করেনও না। সেটি করেছেন মূলত তারেক রহমানের প্রশাসন। অলরেডি ততক্ষণে তারেক রহমান তার প্রশাসন সাজিয়ে ফেলেছেন। যাই হোক, তো এই কাজটি, এই যে ধর্ষণকে এড়িয়ে যাওয়া বা সেই বিচারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, এটি শেখ হাসিনার একটি অন্যতম প্রচেষ্টা ছিল, সেটি তারেক রহমানও করলেন। এরপরে হচ্ছে প্রশাসনের দলের প্রভাব বিস্তার। প্রশাসনে বিভিন্ন ধরনের রদবদল করে বেশ ভালো প্রভাব তিনি ইতিমধ্যেই বিস্তার করা শুরু করেছেন। তার দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় সেটেল করে ফেলেছেন। এটি একটি এরকম প্রশাসনিক রদবদলে হয়, সেটি তো আছেই। কিন্তু এরপরের যে ধাপটি তিনি পূরণ করলেন সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে হাত দেওয়া। একটি সুশৃঙ্খল বাহিনীর শৃঙ্খলা নষ্ট করার মতো অপকর্মটি শেখ হাসিনার আমলে হয়েছে, আর এবার হলো তারেক রহমানের আমলে। সেনাবাহিনী এমন একটি সুশৃঙ্খল দল বা বাহিনী, যে বাহিনীটি বাংলাদেশের নিরাপত্তার জন্য কাজে লাগে, যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয় না। কিন্তু সেখানেও তারেক রহমান নিজের দলের লোক বসানোর জন্য এতদিন যারা বাংলাদেশের জন্য বিশেষ বিশেষ কাজ করেছেন তাদেরকে সরিয়ে, তাদেরকে রাষ্ট্রদূত করে অপসারণ করে বা ট্রান্সফার দেখিয়ে তার নিজের লোকগুলোকে সেখানে তুলে এনেছেন। এবং সেটি আসলে নিজের লোক বললেও ভুল হবে, সেটি ওই একটি বিশেষ দেশের, যেটি শেখ হাসিনা করতেন, প্রতিবেশী দেশের কথা মতো এখানে লোক সেট করতেন। ঠিক তারেক রহমান সেই কাজটি করলেন। কারণ কেন তিনি করেছেন এই ব্যাপারে এবং কোনো ব্যাখ্যাও তিনি দেননি। কেন সরালেন কামরুল হাসানকে, কেন সরালেন যিনি এতগুলো কাজ করলেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের সঙ্গে থেকে, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করলেন, সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, ইতালি থেকে অস্ত্র কেনা, পাকিস্তান থেকে, তারপরে তুরস্ক থেকে, চীন থেকে, এই যে বাংলাদেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য ভিনদেশী শক্তিকে বা যারা বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে চায় এমন শক্তির বিরুদ্ধে বাংলাদেশের একটি সামরিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার যে চেষ্টাটি কামরুল হাসান করেছিলেন, সেনাবাহিনী যে করেছিল, সেই কাজটির কারণে ভারতের হয়ে বা ভারতকে খুশি করার জন্য সেই ব্যক্তিটাকে সরিয়ে দিয়ে তিনি তার ভারতপন্থী বা ভারতের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসা মাইনুর বা আরো যারা ছিলেন তাদেরকে বুঝিয়ে দিলেন, কয়েকজনকে শীর্ষ পদে এই রদবদলটা তিনি করলেন একেবারে নীরবে। অথচ জুলাই সনদে এইরকম প্রশাসনিক এবং সেনাবাহিনীর উচ্চ পদে এবং বাংলাদেশের সাংবিধানিক পোস্টগুলোতে দলীয়করণ করা হবে না মর্মে প্রতিশ্রুতি দেওয়া আছে। এরপর তিনি যেটা করলেন, তাজুল ইসলামকে, একজন প্রসিকিউটরকে বদল করে ফেললেন, যিনি শেখ হাসিনার গণহত্যার বিরুদ্ধে প্রমাণাদি সব জোগাড় করে শেখ হাসিনাকে বিচার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সে বিচার এক্সিকিউট করা শুধু বাকি। কিন্তু তারেক রহমান সেই প্রসিকিউটরকে বদলে ফেললেন। কেন বদলালেন, কেন তার বিদায় হলো, এর কোনো কৈফিয়ত এখন পর্যন্ত তিনি দেওয়ার প্রয়োজনীয় মনে করেননি। এমনকি তার পোষা মিডিয়া এই ধরনের কোনো প্রশ্ন এখন তাকে করার সুযোগ পায়নি, কাউকেই নয়। যদি এর একটি ঘটনা মানে ডক্টর ইউনূসের আমলে করা হতো, তাহলে সমস্ত মিডিয়া একযোগে সেই প্রশ্নটা করত। অর্থাৎ মিডিয়া এখন সম্পূর্ণ তারেক রহমানের নিয়ন্ত্রণে। কোন প্রশ্নটা করতে হবে সেই প্রশ্নটা আগে থেকে সাজিয়ে দেওয়া থাকে, সেই প্রশ্নটাই করে, এর বাইরে কোনো প্রশ্ন করতে পারে না। এতগুলো লোককে যারা এতদিন রিনাউন্ড ছিলেন বা তাদের কাছে মানুষ সন্তুষ্ট ছিল, বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ সন্তুষ্ট ছিল, সেই লোকগুলোর কে এখন কেন সরানো হচ্ছে, এটা একটা জবাব থাকা দরকার। অন্তত এই প্রশ্নটা তো কোনো একটা মিডিয়া করা দরকার ছিল, তা কিন্তু কেউ করেনি, করার প্রয়োজন বোধ করেনি বা করার দুঃসাহস তারা দেখেনি। আচ্ছা, এরপর হচ্ছে শেখ হাসিনা যেটি করে সেটি হচ্ছে যে নির্বাচনের পরপরই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এক ঝাঁক গায়েবী মামলা দিয়ে দেয়।
তো সেই মামলাগুলোর মধ্যে আমরা দেখলাম, তো এই যে গায়েবী মামলা দেওয়ার যে কালচারটি ছিল শেখ হাসিনার, তারেক রহমান ঠিক সেই পথে হাঁটলেন। অর্থাৎ তাকে পুরোপুরি অনুসরণ না করলে যেন তার আর ভাত হজম হচ্ছে না, তার আর ক্ষমতায় থাকা হচ্ছে না, বা শেখ হাসিনা যাকে খুশি করার জন্য এগুলো করতেন তাকে আর খুশি করা যাচ্ছে না। আমরা দেখলাম শেখ হাসিনার যেমন একজন মন্ত্রী ছিল হাসানুল হক ইনু, ঠিক সেই টাইপের মন্ত্রী এখন দুইজন পেয়ে গেছেন তারেক রহমান। একজন নুরুল হক নূর, আর একজন হচ্ছেন ববি হাজ্জাজ। এরা বিএনপির চেয়ে এক ধাপ এগিয়ে থাকছেন। হাসানুল হক ইনু যেমন এক ধাপ এগিয়ে ছিল, ঠিক তেমনি নূর এবং ববি হাজ্জাজ এক ধাপ এগিয়ে আছেন, মানে বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে উঠছেন, এবং তারা বিভিন্ন ধরনের অপকর্মের এখনই যাত্রা শুরু করেছেন। ববি হাজ্জাজ যেটা করলেন সেটা হচ্ছে যে তার আসনে আমরা জানি যে সেখানে নিশ্চিতভাবে মামুনুল হক জয়ী হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তার মানে তার আসনটা কেড়ে নেওয়া হয়েছে। নিয়ে সেই চোর, সেই লোকটি আজ পর্যন্ত এটা কোর্টে এটার একটা সুরাহা হওয়ার কথা ছিল, নির্বাচন কমিশন এটা বলেছিল যে কোথাও কোনো অভিযোগ থাকলে অভিযোগ সুরাহা না পর্যন্ত শপথ হবে না, কিন্তু সেটিও তারা করে ফেলছেন। নির্বাচন কমিশন তার কোনো কথা রাখতে পারেন নাই। তো এইরকম একটি ভোট চুরি, ভোট ডাকাতি, ইঞ্জিনিয়ারিং কে ধামা চাপা তো দিয়েছেনই, উল্টো আবার তাকে এখন দৌড়ের উপর রাখার জন্য পাল্টা মামলা দিয়েছেন মামুনুল হকের বিরুদ্ধে। এই যে গায়েবী মিথ্যা মামলাগুলো দেয়া হয়, এটা আসলে হাসিনার কালচার। আমরা দেখলাম তারেক রহমান এবং তার লটবহর সেই কালচারটাই আবার অ্যাডপ্ট করলেন। এরপর হাসিনার সাথে আমরা যেই লক্ষণটি তার দেখলাম সেটি হচ্ছে হাস্যকর বক্তৃতা। শেখ হাসিনার মন্ত্রীরা এবং ইভেন শেখ হাসিনা পর্যন্ত বিভিন্ন হাস্যকর বক্তব্য দিয়ে মিডিয়াকে একটা হাস্যরসে ভরে দিতেন। মানুষ সেটা নিয়ে মজা করতে করতে কাঁঠাল রানী অমুক তমুক রেসিপি হ্যান ত্যান দিয়ে মোটামুটি জনগণকে ওইগুলোর মধ্য দিয়ে ব্যস্ত রাখতেন। ঠিক এরকম হাস্যকর বক্তৃতা এখন তারেকের মন্ত্রিসভার লোকেরা দিচ্ছেন। আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছ থেকে পেলাম বাংলা ভাষা নিয়ে একটা মীমাংসিত বিষয় নিয়ে তিনি একটা বক্তব্য দিলেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা বাংলাদেশের স্লোগান না, বাংলাদেশের ভাষা নয়। বাংলাদেশের ভাষা নয়, তার নিজের নামটাও বাংলাদেশের ভাষা নয়। বিএনপি যে স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ, এই জিন্দাবাদ ভাষাটাও বাংলা নয়। তো তিনি হঠাৎ করে ইনকিলাব জিন্দাবাদ বাংলা নয় এটা বলে আসলে ঠিক ওই শেখ হাসিনার সেই অনুসরণটা হুবহু করার জন্যই করলেন, নাকি ভারতকে খুশি করার জন্য করলেন, ভারত প্রীতি দেখানোর জন্য করলেন, সেটা আসলে তিনি নিজে ভালো বলতে পারবেন। আমরা তার মনের খবর জানি না, তবে তিনি এই কাজটি করলেন এবং আমরা দেখলাম এই কাজটি বিগত আমলে, ফ্যাসিবাদ আমলে শেখ হাসিনার মন্ত্রীরা করত। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আমরা মানে মানুষ তাকে হাসাও মাহমুদ বলতো, মানে যত সব হাস্যকর কথাগুলো বলতেন। আরেকজন ছিল মখা আলমগীর, যিনি বিরোধী দলের লোকেরা বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমন একটি তত্ত্ব তিনি তৈরি করেছিলেন। তো এইরকম কাজগুলো, যে হাস্যকর বক্তব্য দিয়ে মানুষকে ব্যস্ত রাখার যে সংস্কৃতিটি আমরা দেখেছিলাম ফ্যাসিবাদ আমলে, আওয়ামী লীগ আমলে, আমরা এখন তারেকের আমলে সেটি দেখতে পাচ্ছি। এর এর বাইরে আরো একজন মন্ত্রীকে আমরা দেখলাম, রবিউল ইসলাম রবি, তিনি চাঁদাবাজিটাকে হালাল করে ফেললেন সমঝোতার নাম দিয়ে। ঠিক যেভাবে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, শেখ হাসিনার ফ্যাসিবাদ শাসনামলের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘুষটাকে বলেছিলেন স্পিড মানি। তারপরে নাহিদ, শিক্ষামন্ত্রী নাহিদ বলেছিলেন ঘুষ ছাড়া, ঘুষটাকে কি পর্যায়ে, সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার জন্য বলেছিলেন। এই যে বক্তব্যগুলো তারা বলেছেন, এই যে সমঝোতাকে চাঁদা সমঝোতা মিলিয়ে ফেলে তার এমন একটি পরিবেশ তৈরি করলেন যাতে মানুষ একটু হাসাহাসি করে, ট্রল করে এবং এটা নিয়ে ব্যস্ত থাকে। তো তাদের মন্ত্রিসভার লোকেরা ঠিক হাসিনার মন্ত্রিসভার লোকদেরকে এইভাবে হুবহু অনুসরণ করছেন। আবার ইনকিলাব জিন্দাবাদের বাংলা করা, হ্যাঁ, যেমন শেখ হাসিনা বাংলা করেছিল চিরজীবী হোক, পরম করুণাময় আল্লাহর নামে বিসমিল্লাহ বাদ দিয়ে এরকম বাংলা করা, বাংলা হঠাৎ করে বাংলা প্রীতি, মানুষ মেরে ভাষা প্রীতি দেখানো, এগুলো শেখ হাসিনা করেছেন, এখন করছে তারেক রহমানের দলের লোকেরা, তার মন্ত্রিসভার লোকেরা। তারপর হচ্ছে শেখ হাসিনার সেই বিখ্যাত ডায়লগ, হাজী সাহেবের এক কথা, দিতে চাইছি দিব না। তিনি একবার হজে যাওয়ার সময় বললেন যে হজ থেকে এসে তিনি নির্বাচন ঘোষণা করবেন, কিন্তু এরপর ফিরে এসে বললেন যে না, দিতে চাইছি দিব না, এই কারণে আর দিতে পারছি না নির্বাচন। তো এটাকে বলা হয়ে থাকে হাজী সাহেবের এক কথা, দিতে চাইছি দিব না। হাজি হজ করে এসে তার কথা বদলে ফেলছেন। এবার আমরা দেখলাম বিএনপির তারেক রহমান, তারপর সালাউদ্দিন আহমদ এবং অন্যান্য নেতা বলেছেন যে হ্যাঁ, জুলাই সনদ তারা স্বাক্ষর করেছেন, জুলাই সনদ মানিয়া চলিবেন, কিন্তু ক্ষমতা এসে তারা বলছেন জুলাই সনদ মানি না।
এটা জোর করে করা হয়েছে, হ্যাঁ ভোট মানি না। তো অর্থাৎ এখানেও তারা শেখ হাসিনাকে হুবহু অনুসরণ করছেন। বাদ আছে কি, দুইটা জিনিস এখনো তারা ফ্যাসিবাদ থেকে বা শেখ হাসিনার আমল থেকে আলাদা রেখেছেন, এখনো করেননি, সময় এখনো আসেনি। খুব শীঘ্রই হয়তো তারা সেটিও শুরু করবে, সেটি হলো কোটা পুনর্বহাল এবং ছাত্র গণহত্যা। এই দুইটা কাজ বাকি আছে। এই দুইটা কাজ করার পর শেখ হাসিনার মতো তারেক রহমানের পতন হবে, এবং এই দুইটা কাজ তারা যত দ্রুত করবে তত দ্রুত তাদের পতন হবে। তার আগ পর্যন্ত হয়তো শেখ হাসিনার মতোই তারেক রহমানকে মানুষ সহ্য করবে। আদৌ সহ্য করবে কি করবে না সেটি জনগণ জানে। তবে আমরা দেখলাম অলরেডি প্রাথমিকে নারী কোটা পুনর্বহালের ঘোষণা দিয়ে ফেলেছেন শিক্ষামন্ত্রী, যেখানে এখন এখন বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে সবচেয়ে মেধাবী মানে মেধার স্বাক্ষরটা সবচেয়ে বেশি রাখছেন মেয়েরা। সেখানে মেয়েদেরকে আবার কোটার আওতায় আনা হচ্ছে। এর মানে এইটা মেয়েদেরকে সুপার ইম্পোজ করে, মানে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করে ভোট কাড়ানো ছাড়া বা আহ, ছেলেদেরকে বঞ্চিত করা ছাড়া, ছেলেদেরকে একচেটিয়া চাঁদাবাজিতে মগ্ন করতে চেষ্টা করা ছাড়া আর কোনো কারণ নেই। কারণ মেয়েরা যেখানে ছেলেদের চেয়ে শতগুণ বেশি, বেশি গুণ বেশি ভালো রেজাল্ট করছে, এবং লেখাপড়ার হারও মেয়েদের এখন বেড়ে গেছে, ছেলেদের চেয়ে বেড়ে গেছে। ভালো ফলাফলে সবচেয়ে বেশি এগিয়ে মেয়েরা। সেখানে মেয়েদেরকে মেধা কোটার পরিবর্তে তাদের জন্য মেধার চাকরির বদলে কোটার চাকরির সুযোগ দেওয়াটা একেবারেই অর্থহীন। সেই কাজটি তারা করছে, কারণ এটি করলে কেউ বিরুদ্ধে কথা বলতে পারবে না। বিরুদ্ধে কথা বললে মেয়েদের বিরুদ্ধে চলে যাবে, তাদের ভোট কমে যাবে। প্রেস্টিজিয়াস ইস্যু, ঠিক যেমন শেখ হাসিনা মুক্তিযোদ্ধা কোটাটার একের পর এক বাড়িয়েছেন, যাতে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না রাজাকার ট্যাগের ভয়ে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই ভয় ভীতি সবকিছু কাটিয়ে যখন মানুষ তাদের চাকরির বাজার থেকে ক্রমাগত পিছিয়ে পড়ছিল, মেধার চাকরি থেকে তারা সরে পড়ছিল, পড়ালেখা করে শত পরিশ্রম করেও আহ সরকারি চাকরিগুলো, বিসিএস এর চাকরি কোনোভাবেই সোনার হরিণটা তারা ধরতে পারছিলেন না, তখন তারা নিজেদেরকে সেই মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে কথা বলে নিজেদেরকে রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। ঠিক ঠিক এইভাবে এই কোটার বিরুদ্ধে মানুষকে নামতে হবে, কিন্তু এখনো কেউ সোচ্চার ভাবে সে কথাগুলো বলতে পারছে না। কারণ ওই যে মুক্তিযোদ্ধা কোটা যখন হঠাৎ করে বাড়ানো হলো, তখনও কিন্তু কেউ ভয়ে কথা বলতে পারেনি যে তাদেরকে কিভাবে ফ্রেমিং করা হবে। তো এটা আমরা যাত্রা শুরু দেখলাম কোটা পুনর্বহালের, এরপরই শুরু হবে ছাত্র গণহত্যাটা শুরু হবে, সেই গণহত্যাটার পরে তারেক রহমানের পতন হবে।